এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার সকালে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়। এদিকে সড়কে তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকেই নির্দিষ্ট সময়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। এমনিতেও বাচ্চারা নার্ভাস হয়ে থাকে। তারপরে গাবতলী থেকে আসছি 7:30টার দিকে, এসে 9:30টায় পৌঁছেছি। নেমে গিয়ে হেঁটে আবার 14 নম্বর আসছি, এসে ওখান থেকে আরেকটা রিক্সা উঠলাম। উঠার পরে যখন আমি মেন রোডে আসছি তখনও জ্যাম। ভাবছি মনে হেঁটে যেতে হবে, এখন থেকে আর 10 মিনিট হাতে সময়। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে গুজব ছড়ালে শাস্তির আওতায় আনা হবে। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামনে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষা অনেক কমন এসেছে আলহামদুলিল্লাহ, যেগুলো পড়েছি সেগুলো এসেছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, না কোনো সমস্যা হয়নি। একটু দেরি হয়েছে, যার কারণে একটু লেখা বাকি ছিল, কিন্তু প্রশ্ন আসলে সহজ, ভালো ছিল মোটামুটি। 10 আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক শেষ হবে 21 আগস্ট। পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। কোনো ধরনের অভিযোগ ছাড়াই প্রথম পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ধারা একদম শেষ পরীক্ষা পর্যন্ত বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী এবং অভিভাবকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিতে সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি করোনা ও ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 302 কলেজে প্রায় 1,02,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগানোর পাশাপাশি বিভিন্ন স্থানে লাগানো হয়েছে নকল বিরোধী পোস্টার। নকল প্রতিরোধে কুমিল্লা বোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের ভেন্যু পছন্দের সুযোগ বাদ দেওয়া হয়েছে। বরিশালে হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়। সিলেটে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে 200 গজের মধ্যে জনসমাবেশ, গান বাজনা ও ভারী এবং ধারালো যন্ত্রপাতি বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজশাহী, যশোর, দিনাজপুর, রংপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনেও সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। তবে গত বছরের চেয়ে এবার প্রায় সব শিক্ষা বোর্ডেই কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি 17 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 10 জন বিজ্ঞান, 4 জন মানবিক ও 3 জন ব্যবসায়ী বিভাগের শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে টাকা নিলেও প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এতে অনিশ্চিত হয়ে পড়ে তাদের পরীক্ষা। পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আর কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা দিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ। এদিকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় শিক্ষা বিভাগ। এবছর জেলায় 52টি কেন্দ্রে 26,575 পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সকাল 8টা বাজে স্যারে ফোন দিয়ে সেটা আমাদের কাছে মাপ চাইতে আছে, কান্না অবস্থা, মাপ চাইতেছে যে দেখো বাবা এখন তো করার কিছু নাই, এরকম আর কি আশা সান্ত্বনা দিতে আছে আমাদের। আজকে এক্সাম, কিন্তু আমার কোনো রেজিস্ট্রেশন আসে নাই, কোনো অ্যাডমিট আসে নাই। এই বিষয়টা নিয়ে আমাদের এর আগে কোনো এই ধরনের কোনো খবর আমাদের কাছে আসেনি। ইভেন ওই শিক্ষার্থীরা বা তাদের অভিভাবক কেউই আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ বা কোনো মৌখিক অভিযোগও আমরা পাইনি। মৌলভীবাজার, খাগড়াছড়ি ও মেহেরপুর সীমান্তে 48 জনকে পুশিন করেছে বিএসএফ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে পুশিন হওয়া 19 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। কমলগঞ্জ সীমান্ত দিয়ে পুশিন করা 6 জনকে আটক করেছে বিজিবি। খাগড়াছড়ি সীমান্তে 15 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে জেলার মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে 9 জন এবং পানছড়িতে 6 জনকে পুশিন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কিভাবে তাদের পুশিন করেছে সেই বিষয়ে এখনও জানা যায়নি।
তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির তত্ত্বাবধানে আছেন। পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 8 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্যার, এমনি আপনার কি বক্তব্য? আমরা একটু অনুপস্থিত তো স্যার, আমি কানন। বেপরোয়া কিশোর চক্রগুলোর ছোটখাটো ঘটনায় মারামারি, হামলা, পাল্টা হামলা বা অস্ত্রের মহড়া তৈরি করেছে উদ্বেগ। তাদের কর্মকাণ্ডের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তাদের থামাতে পারিবারিক, সামাজিক বা প্রশাসনিক উদ্যোগ প্রয়োজনের তুলনায় সামান্যই। এসব চক্রের কিশোররা জড়িয়ে পড়ছে খুন, অপহরণ, ইফটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক পাচারের মতো অপরাধেও। 28 এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে অপহরণে বাধা দেয়ায় গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী ইয়াসিন আরাফাতকে। জখম করা হয় আরাফাতের ছোট ভাইকেও। এর আগের দিন মাইজদিতে ধারালো অস্ত্রের কোপে জখম হয় এক স্কুল ছাত্র। আর 25 এপ্রিলের সংঘর্ষের একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগই কিশোর। এপ্রিলে 9 উপজেলা থেকে পাইপগান, বন্দুক, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি সহ 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অনিশ্চয়তার মধ্যে আজকে ডুবে আছি। যেভাবে ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের হাতে অস্ত্রের ঝনঝনানি, অভিভাবক তারাও কি আসলে সঠিকভাবে তার ছেলে মেয়ে কোথায় যাইতেছে, কোথায় কি করতেছে, এই জিনিসটাও তাদের কি কোনো খোঁজ খবর নেই। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং কার্যক্রম সেটা জোরদার আছে এবং যখন যেখান থেকে আমাদের কাছে নিউজ আসছে যে কিশোরদের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা সেটি রেসপন্স করছি। পাবনায় 2 এপ্রিল কিশোর চক্রে দ্বন্দ্বে খুন হন আরাফাত হোসেন। 14 এপ্রিল 7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার 5 জনের বয়স 16 থেকে 25-এর মধ্যে। কিশোর গ্যাংগুলো বেড়ে গেছে এবং রাজনৈতিক একটা কেমন যেন অস্থিতিশীলতা মনে হচ্ছে। একটা স্থিতিশীল অবস্থা দরকার। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় অঙ্গীকার প্রয়োজন। পিরোজপুরে কিশোর চক্রের দৌরাত্ম্যে সামনে আসছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। পুলিশ বলছে অপরাধ দমনের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার কাজ চলছে। কিশোর গ্যাং যাতে এখানে গজিয়ে উঠতে না পারে এবং তারা কার্যক্রম করতে না পারে সেই ব্যাপারে আমরা তৎপর হয়েছি। এই ব্যাপারগুলোতে বিশেষ করে আমরা স্কুল ভিত্তিক কিছু কার্যক্রম গ্রহণ করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা মসজিদে গিয়েও মসজিদ ভিত্তিক অভিভাবকদেরও বলছি। সীমান্ত জেলা লালমনিরহাটে মাদক সেবন ও এর কারবারে জড়িয়ে পড়ছে কিশোররা। সবশেষ 21 মে হাতিবান্ধায় প্রায় 200 ইয়াবাসহ গ্রেপ্তার হয় এক কিশোর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির ব্রিফিং হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষয়টি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের দমন পীড়নের কথা মনে করিয়ে দেয়। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেমন দমন নিপীড়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারেনি, ঠিক তেমনি আমাদের উপর এহেন দমন নিপীড়ন করে আমাদের যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবিকে কেউ রুখতে পারবে না। এনবিআর-এর বিলুপ্তি রোধে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বিসর্জন দিতে রাজি আছি। আমাদের সবার একটি প্রশ্ন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যানকে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী এখনো শেল্টার দিয়ে সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা পরাজিত শক্তিকে মদত দিচ্ছে, তা দ্রুত বের করা দরকার। তা না হলে দেশ ও জাতি আজ সমূহ ঝুঁকির সম্মুখীন হবে বলে এনবিআর ঐক্য পরিষদ মনে করে। এমত অবস্থায় আমাদের এক দফা দাবি, অনতিবিলম্বে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ। আমরা আমাদের আজকের যেই ব্রিফিং এটা এখানে শেষ করছি। আমাদের রোড টু এনবিআর, মার্চ টু এনবিআর আগামী শনিবার হবে। সারা দেশ থেকে চলে আসছেন। আর আমরা এনবিআর লাগাতার শাটডাউন চলবে। আগারগাঁওয়ে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতির বিষয়ে ব্রিফিং চলছিল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। ধান চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁয় অবৈধ মজুদ বিরোধী অভিযান চালিয়েছে খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জেলার বেশ কয়েকটি চালকল ও গুদামে অভিযান চালান কর্মকর্তারা। মিলগুলোতে ধান ও চালের অবৈধ মজুদ, খাদ্য উৎপাদন ও আইন লঙ্ঘন সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় মিল ও গুদাম মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। নওগাঁ সদরের
হাপানিয়া এলাকায় লাইসেন্স না থাকায় একটি চালকল মালিককে ২,০০০ টাকা এবং অবৈধ মজুত করায় আরও একটি চালকলকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। যে পরিমাণ মজুদ ধানের থাকার কথা তার থেকে বেশি ইনারা সবসময় মজুদ করেন, এটা একটা। আর আরেকটা হচ্ছে মিলগেট প্রাইস, যেটা বস্তার গায়ে লিখতে বলা হয়, এটা ইনারা কখনোই লেখেন না। এটা হচ্ছে চাউলের দাম বৃদ্ধির ১ নম্বর কারণ বলে আমি মনে করি। ২ বছর আগে খুলনায় বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। দুপুর ১২টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদনটি জমা দেন তার আইনজীবী সৈয়দ শামীম হাসান। আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার তা আমলে নিয়ে পরবর্তীতে নির্দেশ দেবেন বলে জানান। আইনজীবী সৈয়দ শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেস ক্লাবে বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ ও গুলি করে পণ্ড করে দেয় পুলিশ। এ ঘটনায় শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। আশুলিয়ায় অপহরণ চক্রের সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেটিং সাইট অ্যাপসের মাধ্যমে পলাশ হোসেনের সাথে সুমাইয়া জান্নাত সুমির পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে গত ২০ জুন আশুলিয়ার জামগড়ায় দেখা করতে আসেন তারা। এ সময় পলাশের কাছে ২.৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সুমাইয়া ও চক্রের সদস্যরা। পরে নগদ ১২,০০০ টাকা, একটি আইফোন, মোটরসাইকেল সহ ব্যাংকের কার্ড লুট করে নিয়ে অজ্ঞাত স্থানে তাকে ফেলে পালিয়ে যায় তারা। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বাণিজ্যিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। ১,১২,০০,০০০ লিটার পরিশোধিত ডিজেল নারায়ণগঞ্জ ডিপোতে পাঠানোর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেছে বিপিসি। নৌ ও সড়ক পথের তুলনায় পাইপলাইনে তেল পরিবহন করায় বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। তেল সরবরাহে বাঁচবে সময়, থাকবে না ঝুঁকি। সাধারণত চট্টগ্রামের পতেঙ্গা ডিপো হতে জাহাজে করে নারায়ণগঞ্জের ডিপোতে জ্বালানি তেল সরবরাহ হয়। এছাড়া সড়ক পথেও সরাসরি পরিবহন হয়। এতে খরচ হয় বেশি, সময়ও অপচয় হয়, থাকে ঝুঁকিও। এসব সমস্যা এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকা ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে সরকার। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে পাইপলাইনে তেল পাঠানোর কার্যক্রম শুরু হয়। সোমবার পর্যন্ত পদ্মাইলের ডিপোতে পাঠানো হয় ৬৬ লাখ লিটার ডিজেল। পদ্মার পর মেঘনায় ৭০,৮০,০০০ লিটার ডিজেল সরবরাহ হয়। এরপর যাবে যমুনা অয়েলের ডিজেল। ৬৬ লক্ষ লিটার তেল পদ্মা অয়েল কোম্পানি থেকে আমাদের গোদনাইলে ওদের যে পদ্মা অয়েল কোম্পানির ডিপো আছে ওখানে পৌঁছে গেছে। আমাদের যে বেগদার ট্যাঙ্ক আছে এখান থেকে ওই ট্যাঙ্ক থেকে তেল নিয়ে পাম্পিং করতেছি এবং সেই পাম্পিং চলতেছে। হ্যাঁ, এবং একটা ট্যাঙ্কে পাম্পিং হয়েছে আর একটা ট্যাঙ্কে পাম্পিং হবে। বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। প্রতি বছর প্রকল্প থেকে ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। পাইপলাইন সিস্টেমে তেল পরিবহনটা মোর সিকিউরড, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আর হচ্ছে এখানে লসটাও মিনিমাম, আর এই পদ্ধতিটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। ওই জন্য সব জায়গায় বা পুরো ওয়ার্ল্ডেই লং ডিস্টেন্সে তেল যদি মাস ভলিউমে আপনার তেল পরিবহন করতে হয়, পাইপলাইনটা ইউজ করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হয় পাইপলাইন প্রকল্পের কাজ। ব্যয় হয় ৩,৬৯৯ কোটি টাকা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ক্রমাগত সম্পদ আহরণের জন্য বিশ্বের স্থলভাগের সম্পদ ক্রমশ সীমিত হয়ে আসছে, তাই নজর এখন সমুদ্রের দিকে। সকালে খুলনা শিপইয়ার্ডে নবনির্মিত 3টি ড্রাইভিং বোট কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বলেন, ড্রাইভিং কার্যক্রমে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম ও সেন্সরে সুসজ্জিত এই বোটগুলোর মাধ্যমে নৌবাহিনীর ডুবুরিগণ আরও কার্যকর দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ এবং সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলছে। সোয়ার্ডস কমান্ড নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর তাই সোয়ার্ডসের অধীনে
কমান্ডো ও ডুবুরিদের জনবল বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছি। আমার দৃঢ় বিশ্বাস এই 3টি ডাইভিং বোট সংযোজনের ফলে সোয়ার্ডস কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে। নড়াইলে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল সেনাবাহিনী। দুপুরে নড়াইল আর্মি ক্যাম্প কমান্ডার প্রকৃত মালিক রাকিব শিকদারের কাছে তা হস্তান্তর করেন। গত 7 জুন নড়াইল সদর উপজেলার ঘোড়াখালী এলাকার রাকিব শিকদারের ইজিবাইকটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি সেনা ক্যাম্পে অভিযোগ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে একটি সংঘবদ্ধ চোর চক্র দীর্ঘদিন ধরে এলাকার ইজিবাইক ও মোটরসাইকেল চুরি করে আসছে। 23 জুন সেনাবাহিনী ইজিবাইকটি জব্দ করে। ইজিবাইকটি ফিরে পেয়ে রাকিব শিকদার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় 4টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঘরে ঘরে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে জ্বর, তীব্র ব্যথা সহ অন্যান্য উপসর্গ। 6 মাসে প্রায় 800 রোগী শনাক্ত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। 6টি ফগার মেশিনের সবই ত্রুটিপূর্ণ হওয়ায় বিপাকে পৌরবাসী। চাঁপাইনবাবগঞ্জে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 791 জন। এর মধ্যে চলতি মাসের 25 জুন পর্যন্ত আক্রান্ত 5 শতাধিক। বালুবাগান, মিস্ত্রিপাড়া, শিবতলা ও পিটিআই এলাকায় প্রকোপ বেশি হওয়ায় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ। এসব এলাকায় আক্রান্তরা জ্বরসহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন, তবে অনেকে যাচ্ছেন না হাসপাতালে। সবার মশার নির্ধারিত কর্মসূচি হালকা পাতলা করে ওরা যে ধোঁয়া দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে ধোঁয়াতে কাজ হচ্ছে কি হচ্ছে না। চরম আকারের আমাদের এলাকার অবস্থার খুব করণীয়। বিশেষ করে এই গরিব মানুষের হেবি শোচনীয় অবস্থা, মেডিকেল জায়গা পাওয়া যায় না। চিহ্নিত এলাকাগুলোতে দিনে 2 বার মশার ওষুধ ছিটানোর পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে প্রচারণা। ফগার মেশিনও দিয়ে মশক নিধন যে কীটনাশক সেটা কিন্তু তারা স্প্রে করছে এবং সেটা নিয়মিত 2 বেলা করে স্প্রে করার ডিসিশন আছে আমাদের সেই মিটিংয়ে। তো সেই কর্মকাণ্ডগুলো চলছে। পৌর কর্তৃপক্ষের দাবি, নানা সীমাবদ্ধতার কারণে মশা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। দীর্ঘদিনের পুরনো 6টি ফগার মেশিন দিয়ে চলছে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধন কর্মসূচি। ফগার মেশিনগুলো আমাদের একটু ঘাটতি আছে, কারণ আগে যে মেশিনগুলো ছিল বেশ কয়েকটা মেশিন নষ্ট। এখন বর্তমানে 6টা-7টা মেশিন কাজ করছে। এই মেশিনগুলো দীর্ঘক্ষণ চালানো যায় না, গরম হয়ে যায় সাইলেন্সার পাইপটা, তখন আমরা কাজ করতে হয়, তখন একটু রেস্ট দিতে হয়। এইভাবে বিরতির মাধ্যমে কাজটা করতে হয়। পৌর এলাকায় মোট বাসিন্দা 2,60,000-এর বেশি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর এমন প্রকোপ নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে যে কটি এলাকাতে আসলে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এর মধ্যে পৌর কর্তৃপক্ষ হটস্পট হিসেবে চিহ্নিত করেছে, সেই এলাকাগুলোতে আমরা কার্যত আসলে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে কার্যকর ব্যবস্থা সেটি খুব একটা চোখে পড়েনি, এমনটাই আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। তারা যেটা বলছেন যে পৌরসভার পক্ষ থেকে আসলে নামমাত্র কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে বা নামমাত্র মশার ওষুধ ছিটানো হয়েছে, কিন্তু কার্যকর আসলে কোনো পদক্ষেপ নেয়নি। তারা যেটা বলছেন যে তারা মাঝে মধ্যে আসলে পৌরকর্মীদের দেখতে পান, কিন্তু তারা আসলে কোনো ধরনের সেই এলাকায় অভিযান না চালিয়েই আসলে ফিরে যায়। এই ব্যাপারে আসলে আমরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান, শিবতলা, মিস্ত্রিপাড়া সহ 4টি এলাকাকে আসলে হটস্পট হিসেবে তারা চিহ্নিত করেছে। মূলত 90% রুগী এসেছে এই 4টি এলাকার থেকে গত 1 সপ্তাহে। আপনাকে যদি বলি যে গত 1 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই 50 জন করে রুগী হাসপাতালে ভর্তি হচ্ছে বা চিকিৎসা নিচ্ছে। এর বাইরে আসলে ওই এলাকাগুলোতে ঘরে ঘরে আমরা দেখেছি যে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রুগী রয়েছেন। এমনকি আমরা ওই এলাকায় গিয়ে যেটা দেখেছি যে কোনো পরিবারে হয়তো 11 জন সদস্য, তার মধ্যে 8 জন বা 9 জনই ডেঙ্গু আক্রান্ত। এইরকম পরিস্থিতি আসলে বিরাজ করছে। স্থানীয়রা যেটা বলছেন যে এমন পরিস্থিতি
অভিযান সহ মশক নিধন কার্যক্রম কাছে তারা পরিচ্ছন্নতা অভিযান সহ মশক নিধন কার্যক্রম চালানোর জন্য বলেছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে। আমাদের কাছেও আসলে পৌর কর্তৃপক্ষ তাদের যে সমস্যাগুলো আসলে তুলে ধরেছেন, তারা যেটা বলছেন যে দীর্ঘদিনের পুরনো আসলে কিছু ফগার মেশিন তাদের কাছে রয়েছে, এগুলো দিয়ে আসলে পুরোপুরি মশক নিধন কার্যক্রম চালানো যাচ্ছে না। তবে এই অনেক দিনের পুরনো এবং ত্রুটিযুক্ত মেশিন দিয়েই তারা চেষ্টা করছে মশক নিধনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গুর সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে পাওয়া গেছে বিপুল পরিমাণ এডিসের লার্ভা। সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠার পেছনে একে অন্যতম কারণ বলছে স্বাস্থ্য বিভাগ। পৌরসভার ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডকে হটস্পট ঘোষণার পর থেকে সংক্রমণ প্রতিরোধে কাজ শুরু করে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। এর মধ্যে অভিযানে এই ২ ওয়ার্ডের ঘরে ঘরে খাওয়ার জন্য বৃষ্টির পানি রাখার পাত্রে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়া যায়। ঘরের ভেতরেই জমানো এই পানিকে ডেঙ্গু ছড়ানোর মূল কারণ উল্লেখ করে ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর বলেন, এসব পানির পাত্র বাড়িঘর থেকে অপসারণ করা গেলে সংক্রমণ কমে আসবে। ২৫ জুন পর্যন্ত দাউদকান্দি উপজেলায় অন্তত ১৮৫০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ জন। যে জায়গায় পানির স্যাম্পল পরীক্ষা করে লার্ভার ঘনত্ব বেশি পাওয়া গেছে এডিস মশার লার্ভা, বিশেষ করে ঘরে ঘরে জমানো যে বৃষ্টির পানি, যেখানে এডিস মশা সাধারণত যে ধরনের পানিতে গ্রো করে থাকে, যদি সেই সব পানি নিয়মিতভাবে জমতে দেওয়া না হয় এবং পরিচ্ছন্ন রাখা হয়, আশা করা যায় এটার প্রকোপ কমে আসবে। গ্রীষ্মের রসালো ফল কাঁঠাল নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের চাষিরা। এবার ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় গাছেই নষ্ট হচ্ছে অনেক কাঁঠাল। কৃষি বিভাগ বলছে, স্থানীয়ভাবে বাজার না থাকায় কাঁঠাল বিক্রি করতে পারছেন না চাষিরা। চাহিদা না থাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা এইসব কাঁঠাল কিনতে অনীহা দেখাচ্ছেন। অনেকে দাম না পেয়ে গরুকে খাবার হিসেবে দিচ্ছেন কাঁঠাল। ব্যবসায়ীরা বলছেন, গত বছর যে কাঁঠাল ৮০ থেকে ৯০ টাকায় কিনেছেন, এবার তা ৩০ থেকে ৪০ টাকায় কিনেও বিক্রি করতে বেগ পেতে হচ্ছে। জেলায় এবার কাঁঠালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৩০০ মেট্রিক টন। পুরো অবস্থা বান পড়ে আছে, পানির লোক নাই, গরু ছাগলে ফেলছে, কাটছে, মানুষে একটাও খাইছে না। কাঁঠাল ৮০-৯০ টাকা কিনে দিই, সেই কাঁঠাল এই ৪০ টাকা কিনতে পারছি। বাগান এই বাগানালারা বেচছে না, আমরা কিনে যাই বেচতে পারছি মোকামে। বাজার না থাকার কারণে এই উৎপাদিত কাঁঠালগুলো আমরা বিপণনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আমরা এই বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর তাদের সাথে কথা বলেছি এবং ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের মেহেরপুরে কোনো স্থানীয়ভাবে বিপণন ব্যবস্থা করা যায় কিনা। যদি করা যায় তাহলে আমাদের কাঁঠালগুলো বিক্রি করতে পারবো। এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, কৃষি বিভাগ কি বলছে, যারা কাঁঠাল চাষ করেছেন তাদের কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন কিনা? কৃষি বিভাগ বলছে, মেহেরপুর জেলায় প্রায় ১৬৫ হেক্টর জমিতে কাঁঠাল বাগান আছে, আর এই কাঁঠাল বাগান থেকে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ৫,০০০ মেট্রিক টন কাঁঠাল। অর্থাৎ এই বিপুল পরিমাণ যে কাঁঠাল উৎপাদন হয়েছে মেহেরপুরে, সেই কাঁঠাল কিন্তু স্থানীয়ভাবে চাহিদা খুবই কম থাকার কারণে এইসব কাঁঠাল কিন্তু মূলত বাইরের বিভিন্ন এলাকায় চলে যেত। কিন্তু এবারে কাঁঠালের দাম এতটাই কম যে আসলে যারা চাষি বা কাঁঠাল বাগানের মালিক আছেন, তারা এই ৩০ টাকা ৪০ টাকায় বড় বড় ২০ কেজি বা ২৫ কেজি ওজনের যে কাঁঠালগুলো আছে, এগুলো দাম ৪০-৫০ টাকা বা ৩০ টাকা বলাই এক প্রকার ক্ষোভে এই কাঁঠালগুলো গরু ছাগলকে দিয়ে খাওয়াই দিচ্ছে। আর অনেক কাঁঠালই গাছ থেকে নষ্ট হচ্ছে, পেকে যায়, কারণ ব্যবসায়ীরাও আসছেন না এবং কাঁঠালও নিতে চাইছে না। সেক্ষেত্রে কৃষি বিভাগ বলছে যে আমাদের জেলায় স্থানীয় বাজার সৃষ্টি করার জন্য ইতিমধ্যেই বিপণন কেন্দ্র, কৃষি বিপণন কেন্দ্র যেখানে আছে সেখানে কথা বলেছে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছেন যে যত দ্রুত সম্ভব যদি মেহেরপুরে স্থানীয়ভাবে যদি কাঁঠালের বাজার বসানো যায় বা সৃষ্টি করা যায়, তাহলে হয়তো এই জেলায় যে পরিমাণ কাঁঠাল উৎপাদন হয় তা স্থানীয় চাহিদা মিটে অন্যান্য জেলায় রপ্তানি করা যেতে পারে বা প্রেরণ করা যেতে পারে। সেক্ষেত্রে কৃষকরা লাভবান হবে। তবে কৃষি বিভাগ এখন পর্যন্ত বলছে যে এছাড়াও আমাদের জেলার বাইরে যেসব জেলায় কাঁঠাল বিক্রি হয় সেসব জায়গায় যদি কৃষকরা একটু যোগাযোগ করে সেখানে কাঁঠাল প্রেরণ করার ব্যবস্থা করে, হয়তো ভালো দাম পেতে পারে। তবে কৃষি বিভাগ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তা কবে বাস্তবায়ন হবে এটি আসলে কাঁঠাল চাষি বা কাঁঠাল বাগান মালিক আছে তারা এখন পর্যন্ত আসলে এই ব্যাপারটা নিশ্চিত না। তবে স্থানীয়ভাবে কাঁঠালের চাহিদা না থাকায় মূলত মেহেরপুরের যে
বিপুল পরিমাণ কাঁঠাল সেগুলো কিন্তু গাছে পেকে নষ্ট হচ্ছে, কারণ বিক্রি করতে, কারণ দাম কমের কারণেই কৃষকরা ব্যবসায়ীদের কাছে বেচছে না। ব্যবসায়ীদের দাবি যে মেহেরপুর থেকে কাঁঠাল ক্রয় করে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গায় যে বাজার আছে সেখানে তারা নিয়ে গিয়ে যে দাম পায় সেই দামের তুলনায় তারাও এবার খুব ভীত সন্ত্রস্ত, কারণ এখান থেকে 40 টাকা বা 30 টাকায় কাঁঠাল কিনে নিয়ে পরিবহন খরচ দিয়ে সেই কাঁঠাল 80-90 টাকায় বিক্রি করতে তাদের জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারাও বেশি দাম দিয়ে কাঁঠাল কিনতে চাইছেন, কারণ গত বছর যে কাঁঠাল 80-90 টাকা ছিল সেই কাঁঠাল এবার 30 টাকা 40 টাকা, এবং বড় আকারের না হলে আবার সেগুলো নিচ্ছে না। এরপরে মাঝারি ছোট যেগুলো আছে সেগুলো এখন পর্যন্ত গাছে পর্যাপ্ত কাঁঠাল আছে, যেগুলো দ্রুত বিক্রি করা না গেলে এগুলো গাছই নষ্ট হবে অথবা গরু ছাগলকে দিয়ে খাওয়াতে হবে কৃষকদের। এই ছিল মেহেরপুরে আসলে কাঁঠালের চিত্র। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। গোপালগঞ্জ যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন আরও 12 জন। গোপালগঞ্জের মুকসুদপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে রহিমা বেগম নামে একজন নিহত হয়। তার বাবা জামাল উদ্দিনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা ঢাকায় বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এদিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাসের ধাক্কায় মারা যান একজন। যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছেন। তারা হলেন মিলন হোসেন ও জুই আক্তার। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু 3 বছর পূর্তি আজ। গত 3 বছরে এই সেতুতে টোল আদায় হয়েছে প্রায় 2508 কোটি টাকা। সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, সেতুতে প্রতি বছরই বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা, পর্যায়ক্রমে বেড়েছে টোল আদায়ও। 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন 26 জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।